কনকনে রক্ত জমানো ঠান্ডা পড়েছে। ঝোপ জঙ্গল দিয়ে ঘেরা বাংলো বাড়িটার দিনের বেলায় ঝলমলে আলোয় যতটা সুন্দর দেখায়, রাত্রের কুয়াশায় ততটাই ভয়ঙ্কর দেখায়। বাংলো ঘর বা এমনও বলতে পারেন সরকারি গেস্ট হাউস। সেখানে সরকারি কর্মচারী, চাকর বাকর ও মন্ত্রীরা থাকেন। সেই রাত্রে মনমোহন তার স্ত্রী অনু, ছেলে রবি ও মেয়ে রানীকে নিয়ে সেখানে থাকতে এসেছিলেন। বাহ, এই ডাকবাংলো কত ভয়ানক লাগছে। আগামী 2-3 দিন আমরা এখানে কিভাবে থাকবো বলো তো? রবি, তোমার কলেজের লাস্ট ইয়ার চলছে, তুমি এত বড় হয়ে গেছো তাও ভয় পাচ্ছ? আগামী 2 দিন এই গ্রামের আবহাওয়া খুবই খারাপ থাকবে। ওরে আমার ভিতু ভাই, তুমি কবে বড় হবে? তুমি ডাক বাংলার সৌন্দর্য দেখো, কত শান্তি। রানী, তুমি চুপ করো। এরপর সবাই নিজের নিজের ঘরে আরাম করতে চলে গেল। রবি এবং রানী এক রুমে, আর মনমোহন আর অনু এক রুমে। রানী যখন ঘুমিয়ে আছে তখন রবির ঘুম আসছিল না। রবি ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করতে থাকে। তখন একজনের হাসির কথা সে হঠাৎ শুনতে পায়। এসো আমার কাছে, এসো কাছে এসো আমার। এটা এটা কে? এটা কার আওয়াজ? কে ওখানে? রবি ভয়ে ঘামতে শুরু করে এবং ভয়ে ভয়ে সে বারান্দার দিকে যায়, কিন্তু সেখানে সে কাউকে দেখতে পায় না। দূর দূর জঙ্গলে একটিও কাউকে দেখতে পায় না সে। এখানে দূর দূর পর্যন্ত কাউকে তো দেখতে পাচ্ছি না, তাহলে এই আওয়াজটা কার ছিল? ভূ। আহ, রানী, তুমি তুমি পাগল নাকি? এরকম কেউ করে? আমি ভয় পেয়ে গেছিলাম। সরি ভাই, আমি শুধু এটাই চাইছি যে তুমি তোমার মন থেকে ভয়টা বের করে দাও। তুমি যতটা ভয় ভাবছো ততটা ভয় নয়, দেখো কত সুন্দর। পরদিন সকালে তারা সবাই নিচে নেমে আসে এবং একে অপরের সঙ্গে কথা বলতে থাকে। আমি মিথ্যে কথা কেন বলবো? আমি সত্যি বলছি, এই ডাকবাংলো আমাকে ঠিকঠাক মনে হচ্ছে না। আমি নিজের কানে ওই মেয়েটার আওয়াজ শুনেছি। ভাই, তুমি চুপ করো। তুমি যেখানে ছিলে আমিও তো সেখানেই ছিলাম। তো তুমি এই আওয়াজটা শুনলে আর আমি কই শুনলাম না? তুমি মিথ্যে কথা বলছো, আমি তাহলে কি শুনতে পাই না কানে? হ্যাঁ বাবা, তুমি এত ঘাবড়িও না। রবি, ও বাবা, তুমি এইসব ভাবনা চিন্তা করো না। যদি ভাবনা চিন্তা সবসময় করবে, তোমার শরীরও খারাপ করবে আর ভয়টাও ভাঙবে না। তখন সেখানে একটা বুড়ি মেয়ে চলে আসে এবং তাদেরকে বলে, চুপচাপ খাবারগুলো খেয়ে নিন, না হলে এত ঠান্ডায় খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে। আর এই ডাকবাংলা সবসময় শান্তি পছন্দ করে, কিচিরমিচির নয়। এরপর তারা সবাই খাবার খেয়ে শুয়ে পড়ল, কিন্তু রবির একটুও ঘুম আসছে না। সব সময় শুধু রবি ওই আওয়াজটার ব্যাপারে ভাবতে থাকে। ঠিক তখনই রবি দেখতে পায় ঘরের দরজাটা আস্তে আস্তে খুলছে। দরজাটা খোলার পর রবি একটা গানের আওয়াজ শুনতে পায়। আমি যে তোমার, শুধু যে তোমার। কে বাইরে? কে গান গাইছে? কি হচ্ছে এই বাড়িতে? কখন কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। রবি সাহস করে বিছানা থেকে উঠে এবং সে বারান্দার দিকে যায়, দেখতে যায় যে কে গানের আওয়াজটা করছিল। তখনই একটা কালো বিদঘুটে কালো ছায়া সিঁড়ি থেকে ছুটে পালিয়ে যায়। সেটা দেখে রবির নিঃশ্বাসের গতি বেড়ে যায় এবং তার হাত পা কাঁপতে লাগে ও তার চোখ খোলাকার খোলা থেকে যায়। কে 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 ওটা? কে ছুটে পালালো? এবার রবি আরও ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সে পরিবারের কাছে ছুটে যায়, সব কিছু খুলে বলে। আমাকে তোমরা বিশ্বাস করো, আমি মিথ্যা বলছি না। আমি একটি কালো ছায়া সিঁড়ি দিয়ে পালাতে দেখেছি। কি ভয়ঙ্কর, বাপরে বাপ! এক কাজ করো, তুমি এবং রানী আমাদের সাথে একই ঘরে শুয়ে থাকো। 4জন একসাথে থাকলে তোমার আর ভয় লাগবে না। কিন্তু বাবা, আমি ভয় করছি না। আমি আমাদের ভালোর জন্যই বলছি। আমাদের এখান থেকে চলে যাও ভালো। আপনারা হয়তো ভূত ও শাকচুনিতে বিশ্বাস করেন না, কিন্তু আমি করি। বাস রবি, অনেক হয়েছে। তোমার বাবা আমি অনেক ক্লান্ত, চলো এবার শুয়ে পড়ো, চলো। রবির কথা কেউ বিশ্বাস করলো না, তাই সে বাড়িতে থাকা বুড়ি মেয়েটাকে জিজ্ঞেস করতে গেল, এই ডাকবাংলায় শুধু কি আমরাই আছি? এখানে কি আর কেউ আসে না? লোক এখানে প্রায়ই থাকতে আসে, কিন্তু এখন নেই। সর এখান থেকে, আমাকে এখন বাইরে যেতে দে। রবি বাংলোর বাইরে ঘুরে বেড়াচ্ছিল, ভালোভাবে সে বাংলোটাকে দেখছিল। তখন মনমোহন
অনু এবং রানী তিনজনে বাইরে বসে গল্প করছিল। আরে ভাই, তুমি আমাদের কাছে এসে বসো, নালে শাকচুনি এসে তোমাকে আবার জ্বালাবে। ব্যাস রানী, বন্ধ করো এসব, কত জ্বালাবে ওকে। এই বলে অনু বাড়ির দিকে রওনা দেয় এবং সে বাথরুমের দিকে প্রবেশ করে এবং সে দেখে বাথরুমের লাইট বারবার চলে যাচ্ছে। এই বাথরুমের লাইটটা কি হয়েছে? তখনই একটা শাকচুন্নি অনুর পেছনে এসে দাঁড়িয়ে যায়। সেটা দেখে অনু চিৎকার করে এবং সেটা শুনে বাড়ির সবাই বাথরুমে এসে দেখে অনু অজ্ঞান হয়ে পড়ে আছে। মা, কি হলো তোমার? ওঠো। কিছুক্ষণ পর অনুর জ্ঞান ফিরে এলো। তখন সে সবাইকে সব ঘটনা বলল। অনুর মুখে এইসব ঘটনা শুনে তাদের রক্ত হিম হয়ে যায়। রবি এতদিন সব ঠিকই বলছিল। আমি বলেছিলাম সবাইকে এই ডাকবাংলায় কিছু গন্ডগোল আছে, তোমরা তো আমার কথা কেউই বিশ্বাস করছিলে না। আমি কিচ্ছু জানি না, এক্ষুনি এখান থেকে চলো। আমি জঙ্গলে থাকবো তাও ভালো, কিন্তু এই ডাক বাংলোতে থাকবো না। হ্যাঁ বাবা, মায়ের আর রবির যদি অসুবিধা হচ্ছে তাহলে আমরা অন্য কোথাও যেয়ে থাকবো। ঠিক আছে, তোমরা ব্যাগ প্যাক করো, আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো। এরপর রবি ও তার বাবা বেরিয়ে পড়ে যাওয়ার জন্য, কিন্তু গেটের সামনেই দেখে সেই বুড়িটা দাঁড়িয়ে আছে। কাকি কাকি আমাদের যেতে দিন, এখানে আমরা আর থাকবো না, এই জায়গা খুবই খারাপ, আমরা সব কিছু বুঝতে পারছি। না, তোমরা যেতে পারবে না। এখানে যে একবার চলে আসে দ্বিতীয়বার আর যায় না। না কাকি, আমাদেরকে যেতে দিন, এভাবে আপনি জোর করতে পারেন না, এখানে কিছু এমন কিছু আছে যেটা আমাদেরকে ভয় করছে। এই বলে বুড়িটা তার আসল রূপে চলে আসে এবং সেটা দেখে রবি এবং তার পরিবারের অবস্থা খারাপ হয়ে যায় এবং তারা যখন পালাতে যায় তখন তাদের হাত পা আর হিলতে যায় না। আরে আমরা কেন হিলতে পারছি না? আমাদের কেন পা লড়াতে পারছি না আমরা? এই ষড়যন্ত্র সব আমার। দ্বিতীয়বার এখান থেকে কেউ যায় না, যে একবার আসে। আমি কোনো অতিথিকে ছাড়ি না, কারণ সবাই এক। এখানে এক অতিথি এসেছিল আর ওর আমি সব কুকীর্তি দেখে ফেলেছিলাম, তাই ও আমাকে মার্ডার করে ফেলেছিল। সেই জন্য আমি কাউকে ছাড়ি না। আমরা পা নড়াতে না পারলে কি হলো? আমরা তো মন্ত্র বলতে পারি, আমরা মন্ত্র বলবো। এই বলে রবি মন্ত্র বলতে শুরু করে এবং শাকচুন্নির গায়ে আগুন লেগে যায় এবং শাকচুন্নিটা সেখান থেকে পালিয়ে যায় এবং তারা হাসি খুশি সেখান থেকে চলে যায়।